পরের দেশ থেকে আসার পর থেকেই আমার কাছে যেন কেমন লাগছে। সারাদিন আমার খুব খারাপ কেটেছে। আমি যখন রাত্রেবেলা খাবার শেষ করে নিজের ঘরে গেলাম, তখন আমি তার কথা মনে করেই কান্না করছিলাম। কারণ আমি যে তাকে ভালোবেসে ফেলেছি, তাকে ওই কথাটা জানানোর মতো সাহস আমার হয়নি। আমি তাকে জানাতে পারবও না, কারণ তারা অনেক বড় এবং তারা আশরাফুল মাখলুকাত নয়। এই কথা ভেবে ভেবেই আমি চুপচাপ বসে বসে ওর কথা ভাবছিলাম। খানিকক্ষণ বাদে আমার নাকে একটা অদ্ভুত সুঘ্রাণ ভেসে আসলো। আমি দেখলাম এটা তো আর কেউ নয়, ওই পরি মেয়েটার শরীরের ঘ্রাণ আসছে। এটা আমার কাছে খুবই পরিচিত, আমি এইটা খুব ভালোভাবে চিনি। তারপর আমি আশেপাশে পাগলের মতো খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও যেন তার সেই শরীর বা চেহারা আমি দেখতে পাচ্ছিলাম না। আমি তখন বলতে লাগলাম যে, পরি, তুমি কি এসেছো? তুমি কি আমার আশেপাশে আছো? তোমার গায়ের ঘ্রাণ আমি পাচ্ছি। খানিকক্ষণ বাদে আমার সামনে যে মেয়েটাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, সেটা আর কেউ নয়, সে হচ্ছে আমার সেই পরিবন্ধুটি, যার সঙ্গে কিনা এতদিন আমি ঘুরে বেরিয়েছি। তাকে দেখে আমার সত্যি চোখের পানি রাখতে পারলাম না। আমি সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম বুকের সঙ্গে। এত শক্ত করে জড়িয়ে ধরলাম যে সে বলতে লাগলো, আহা ছাড়ো, এত শক্ত করে ধরলে তো আমি ব্যথা পাই। আমি বললাম, আমি তোমাকে ছাড়বো না। তারপর কি মনে করে যেন তাকে আমি ছেড়ে দিলাম। তারপর মেয়েটি বলল যে, আমাকে না জানিয়ে কেন তুমি চলে আসলে? আর পাগলের মতো কান্না কেন করছো? তুমি কিন্তু এটা খুব অন্যায় করেছো। তোমার কাছে আমার আসা ঠিক হয়নি। আমাকে না জানিয়ে কেন তুমি চলে আসলে? তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি, পাগলের মতো খুঁজেছি আসার পর থেকে, কিন্তু মহলের কোথাও তোমাকে পাইনি। তুমি যাওয়ার আগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে যাওয়ার দরকার ছিল তোমার, আর আমি তোমাকে এসে দিয়ে যেতাম। তুমি কেন আমাকে না জানিয়ে চলে আসলে? আমি তখন বললাম, আমি যদি তোমাকে জানিয়ে আসতাম তাহলে হয়তো ওইখান থেকে আসতে পারতাম না। এই কারণে তখন সে আমাকে বলল যে, কেন আসতে পারতে না শুনি একটু। আমি বললাম, আমি জানি না, আমাকে এইসব প্রশ্ন করো না তুমি, তবে তুমি এখানে কেন এসেছো? তখন সেই পরিমেয়েটি বলল, কেন এসেছি মানে? তোমার চোখ দেখেই বোঝা যাচ্ছে যে এই প্রশ্নের উত্তর তোমার কাছেই আছে। তুমি তো মনে প্রাণে চাইছিলে যে আমি এখানে আসি, কিন্তু তারপরে তুমি আমাকে এরকম কথা কেন বলছো বলো তো? আমি তখন বললাম, আমি জানি না, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখানে এসো না। এই কথা বলতেই পরিমেয়েটি আমার দিকে আর চোখে তাকালো। তারপর বলল, তুমি এই কথাটা আমার চোখের দিকে তাকিয়ে বলো তো। আচ্ছা, তুমি আমার দিকে তাকিয়ে বলো। আমি বললাম, আমি পারবো না, তুমি এখান থেকে চলে যাও। আসলে আসলে কি তুমি কিছু একটা বলতে চাচ্ছ, আমাকে বলো। তারপর সেই পরিমেয়েটা আমাকে বলল যে, দেখো, আমি জানি তুমি আমাকে পছন্দ করো এবং সেটা তোমার চোখের ভাষা দেখলেই বোঝা যায়। আমি তোমাকে খুব ভালোবাসি। এই কথা আমি বুঝতে পেরেছি যখন তুমি এখান থেকে চলে আসলে, যখন আমি তোমাকে হন্যে হয়ে পাগলের মতো এদিকে ওদিকে খুঁজে বেড়াচ্ছিলাম। তুমি আমাকে ভালোবাসো না বলো? আমি তখন বললাম, না, আমি তোমাকে ভালোবাসি না, আর আমাদের ভালোবাসা কখনো সম্ভব না। তুমি একটা পরিমেয়ে আর আমি একটা মানুষ, আর আমি একটা দরিদ্র ঘরের সন্তান। তোমার সঙ্গে আমার ভালোবাসা কখনোই যায় না। আর এই কথা যদি তোমার বাবা জানতে পারে যে তুমি এখানে এসেছো, আমাকে এই কথা বলেছো, তাহলে তিনি হয়তো আমাকে খারাপ ভাবতে পারেন। কারণ হচ্ছে, আমি তার জীবন বাঁচিয়েছি বলে এই না যে আমি তার সমস্ত কিছুর অধিকারী হয়ে গিয়েছি। আমি কখনোই এটা পারবো না। আর সব থেকে বড় কথা হচ্ছে, তুমি এখান থেকে চলে যাও, তুমি আর কখনো আমার এখানে এসো না। ও তখন বললো কি যে, এই কথা কি তুমি মন থেকে বলছো? আমার তো মনে হয় না, তুমি মিথ্যা কথা বলছো। তুমি আমার দিকে তাকিয়ে সত্যি কথা বলো। আমি তখন বললাম, তুমি এখান থেকে চলে যাও তো, আমি সত্যি তোমাকে চাই না, তুমি যাও, আমি তোমাকে ভালোবাসি না। পরিমেয়েটি আমার দিকে বেশ খানিকক্ষণ তাকিয়ে রইল। তারপর আমাকে বলল, যদি এই কথা সত্যি হয় তাহলে তুমি আমাকে এখান থেকে বের করে ঘরে দরজা দিয়ে দাও, তাহলে আমি বিশ্বাস করব। আমি এমনটা কিছুই করলাম না। আমি নিজের বিছানায় গিয়ে ওদিক ফিরে শুয়ে পড়লাম। মেয়েটি সেখানে বেশ খানিকক্ষণ বসে থাকলো। তারপর আমাকে বলল, আমি কিন্তু চলে যাচ্ছি, আমি কিন্তু আর কখনো আসবো না। আসলে আমার কিছু করার ছিল না, আমি একদম নিরুপায় ছিলাম। আমি যদি ওকে বলতাম যে আমি ওকে পছন্দ করি, ভালোবাসি, মনের কথা বলে দিলে হয়তো আমাদের প্রেম হতো, কিন্তু ওর বাবার সঙ্গে আমাদের এক প্রকার ধোঁকা দেওয়া হতো। এবং ওর বাবাকে আমি বাঁচিয়েছি বলে এই নয় যে তার মেয়েকে আমি বিয়ে করব। আমি একটা বিষয় ওখানে গিয়ে জেনেছি যে জেনেরা অনেক সেন্সিটিভ হয়, মানুষের থেকে আলাদা হয়। তবে এই কয়েকদিন ও আমার সঙ্গে থেকে আমার প্রতি যে প্রেমে পড়ে যাবে, আমি নিজে ওর প্রতি ভালোবাসায় পড়ে গিয়েছি। আর ও পড়বে না সেটা কি অস্বাভাবিক কোনো কিছু? ওকে যেভাবে আমি, না না না, সেসব কথা থাক, আমি এসব কথা কেন ভাবছি? ওকে আমি বললাম, তুমি চলে যাও, আমি কখনই তোমাকে ভালোবাসতে পারবো না। আর তোমরা আলাদা জাতি, আমরা আলাদা জাতি, আমার কাছে আর কখনো এসো না। তারপর ও তখন কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। ও যখন বের হলো তখন আমি টের পেলাম
কারণ ঘরের ভিতর থেকে সেই ঘ্রাণটা আর রইল না। সেই ঘ্রাণটা একটু একটু করে মিলিয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। উঠে হামা করে কান্না করতে শুরু করলাম। তারপর খানিকক্ষণ কান্না করে চোখে মুখে পানি দিয়ে আমি আবার ঘুমোতে গেলাম। কিন্তু সারা রাত 2 চোখের পাতা একত্র করতে পারলাম না। পরের দিন সকালবেলা উঠে আমি চলে গেলাম মাঠে। বেশ কিছুদিন মাঠে যাওয়া হয় না। যাওয়ার আগে আমি আমার চাচাতো ভাইকে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম যে আমার ফসলগুলো দেখিস, বদলে তোকে টাকা দিব। আর ফসল মূলত হচ্ছে কি আমাদের খাওয়ার জন্যই আমরা করি, বিক্রির জন্য আমরা করি না। যার কারণে আমার অধিকাংশ জমি আমি বর্গা দিয়ে দিয়েছিলাম। এক অংশ জমি রেখেছিলাম নিজে চাষ করার জন্য। সেই এক অংশ জমি আমি ওকে হচ্ছে কি ওর কাছে এরকমভাবে দিয়েছি। তো যাই হোক, আমি যখন গেলাম দেখলাম কি যে ফসলের অনেকাংশই প্রায় নষ্ট হয়ে গিয়েছে। আমি ওকে ধরলাম, কিরে ফসল এরকম হয়েছে কিসের জন্য? ও তখন বললো যে জমির মালিক না থাকলে আর কি হয়, তুই যে টাকা দিয়ে গিয়েছিলি তা দিয়ে ওই সেচ দিয়েছি, সার দিয়েছি। আসলে মূলত ও সারের ওভারডোজ দিয়ে ফেলেছিল, যার কারণে ফসলের অধিকাংশ নষ্ট হয়ে গিয়েছে। এটা আমাকে মাঠ থেকে ফেরার সময় এক কাকা বলল যে ও তো তোর জমিতে এরকমভাবে দেখেনি ভালো মতো, তুই যে টাকা দিয়ে গিয়েছিস সেই টাকার ঠিকঠাক ব্যবহারও করেনি। আসলে মানুষকে বিশ্বাস করতে নেই। তখন আমি বিশ্বাস করলাম যে আসলেই মানুষকে বিশ্বাস করতে নেই, নিজের আপন রক্তকেও বিশ্বাস করতে নেই। হয়তো সেই দিক থেকে জিন জাতিরা অনেক ভালো, এরা যা বলে তাই করে এবং যেটা একবার বলে সেটা করেই ছাড়ে। এটাই হচ্ছে জিন জাতি। আমার পরিমেয়েটার কথা মনে হতে লাগলো, ও কেমন আছে, আসলে কি ভালো আছে? আমার মনে হয় না যে ও ভালো আছে। ওই দিন সন্ধ্যার দিকে আমি যখন মাঠ থেকে ফিরছিলাম লাঙল নিয়ে, তখন আমি খেয়াল করলাম যে ও পথের ধারে এক কোনায় আমার জন্য দাঁড়িয়ে আছে। তখন ও আমাকে বলল যে তুমি আমাকে এইভাবে ইগনোর করছো কিসের জন্য? তুমি আমার সঙ্গে কথা বলছো না, কিচ্ছু না, মানে কেন, এটা কিসের জন্য আমাকে একটু বলো। তখন আমি ওকে বললাম যে দেখো, আমি তোমার ওখানে গিয়েছিলাম, তুমি আমার সঙ্গে ঘুরেছো, আমি তোমার সঙ্গে ঘুরেছি, ব্যাস এতটুকুই, এর বেশি কিছু কিন্তু আমাদের মধ্যে নেই। আর সব থেকে বড় কথা, আমি তোমাকে বলেইছি যে আমি তোমাকে ভালোবাসি না, তাহলে কেন তুমি আমার পিছু পিছু আসছো? তখন ও আমাকে বললো, এই কথা তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো। আসলে আমি ওর চোখে চোখ মেলাতে পারবো না, কারণ আমি জানি যে ওর চোখে চোখ মেলাতে গেলেই আমি হয়তো মিথ্যা কথাটা ধরে ফেলবে ও। তারপর ও আমার পিছু পিছু বেশ খানিকটা এলো। তারপর আমি ওকে বললাম কি যে তুমি এখান থেকে চলে যাও, সত্যি আমি তোমাকে পারবো না, তোমার সঙ্গে কিছু করতে পারবো না, তুমি চলে যাও। ও কান্না করছিল, ওর চোখ বেয়ে জল পড়ছিল। আমার নিজের চোখের জল লুকাতে গিয়ে আমি ওকে বললাম, তুমি যাও তো এখান থেকে, এভাবে আমার পিছু নিও না, যাও। আমার কণ্ঠ ভারী হয়ে আসছিল, এত পরিমাণ খারাপ লাগছিল, বুকের ভিতর জন্য তোলপাড় হয়ে যাচ্ছিল। ওদিন সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে মা বলল কি যে কিরে, আজকে নৌকায় যাবি না? তবে আমার পেশা বাদ দিলে হবে না। আমি একটা জিনিস বিশ্বাস করেছি যে মানুষের যত টাকাই থাকুক না কেন, তাকে কাজকর্ম করতে হয়, নাহলে শরীরে নানান ধরনের রোগ ব্যাধি ভার করে এবং নানান ধরনের সমস্যার সৃষ্টি হয়। যার কারণে আমি কর্ম কখনো বাদ দিইনি। টাকা যেগুলো সেগুলো তো জেনেরা দিয়েছে, এই টাকা আর কতদিন ধরে খাবো, নিশ্চয়ই এই টাকা ফুরিয়ে যাবে একটা সময়। তো যাই হোক, সন্ধ্যার পরে আমি বাড়িতে ফিরে খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গেলাম খেয়া ঘাটে। অনেকদিন খেয়া নিয়ে যাওয়া হয় না, নৌকাটার কী অবস্থা তাও জানি না। আমি খেয়া ঘাটে গিয়ে দেখলাম আমার নৌকাটা যেটিতে সুন্দরভাবে বাঁধা রয়েছে, যেখানে বেঁধে রেখে গিয়েছিলাম ঠিক সেখানে সেরকমভাবে বাঁধা রয়েছে। আমি নৌকাটা খুললাম, খুলে প্রথম 2জন যাত্রী পেলাম ওই পাশের বাজার থেকে। সাধারণত আজকে হাটবার, সেই জন্য একটু বেশি যাত্রী যাতায়াত করে। আমি প্রায় 3-4 ঘন্টা নৌকা চালালাম। তখন প্রায় রাত 11:30 বাজে। ওই সময় হাট প্রায় শেষ অবস্থা। অনেক ব্যবসায়ী আছে যারা বাড়িতে ফিরবে মালটাল নিয়ে, তাদেরকে পার করে দিতে পারলে ভালোই টাকা পয়সা দিবে, এই জন্য এত রাত পর্যন্ত থাকা আর কি। তো যাই হোক, আমি বসে আছি। এক ব্যবসায়ী তার সমস্ত মালপত্র নিয়ে ঘাটের দিকে আসলো, বলল কি যে মাঝি ভাই, পার করে দাও তো আমাকে, ভালো টাকা দিব। আমি বললাম কি আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ওই জন্যই তো বসে আছি, আসো। তারপর সমস্ত মাল ধরে উঠাইলাম, উঠানোর পরে ওই পারে নামাই দিয়ে আসলাম। তারপর ভাবলাম কি যে আরেকবার ওই পারে যাই, যেহেতু হাটবার, তাহলে একটু গেলে হয়তো কিছু পাওয়া যাবে। তো আমি যখন একা একা যাচ্ছিলাম, হঠাৎ করেই নৌকা কেমন যেন দুলতে শুরু করলো। আমি খেয়াল করলাম যে নৌকার অপর প্রান্তে সেই মেয়েটি বসে আছে, পরি মেয়েটি, এবং আমাকে বলছে যে তুমি কেন এমন করছো বলো তো, তুমি সত্যি করে আমার চোখের দিকে তাকিয়ে বলো যে তুমি আমাকে ভালোবাসো না। আমি তখন বললাম যে তুমি যদি এই কথা শুনতে চাও তাহলে সত্যি সত্যি তোমাকে একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে যে আমি তোমার বাবার প্রাণ বাঁচিয়েছি, এটা হচ্ছে গিয়ে প্রথম কথা। আমি প্রাণ বাঁচিয়েছি বলে যে তার সমস্ত কিছু কিনে নিয়েছি এমন না। আমি যদি এখন তোমাকে ভালোবাসি, হ্যাঁ তুমি যদি শুনতে চাও যে তোমাকে ভালোবাসি কিনা, তাহলে আমার জীবনের থেকেও তোমাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। কিন্তু আমি তোমাকে গ্রহণ করতে পারবো না। কেন পারবো না জানো? তোমার বাবার কারণে। কারণ তোমার বাবা এবং তোমরা অতি সম্ভ্রান্ত পরিবারের, এবং তোমরা একটা জিন জাতি, আর আমরা হচ্ছে মানুষ জাতি। জিনের সাথে মানুষের বিয়ে কখনো সম্ভব নয়। এটা আমি ছোটবেলা থেকেই জেনে এসেছি এবং পরবর্তীতে পড়াশোনা করে আমি জেনেছি যে এটা কখনো সম্ভব না।
আর যদি সম্ভব হয়ও তাহলে হয়তো তোমার বাবা মানবে না, তোমার বাবা আমাকে খারাপ ভাববে। তো তখন সে বলল, আমার বাবা মানুক বা না মানুক, আমি তোমার সঙ্গে চলে আসবো, দরকার হলে তোমার এই কুড়ে ঘরে থাকবো। আমি বললাম, আমার সঙ্গে থাকলে তুমি খাবে কি, আর তোমাকে আমি রাখবোই বা কি হবে এখানে, তোমার নিরাপত্তা বা কিভাবে দিব আমি, আর সব থেকে বড় কথা তোমার সব বাবার সঙ্গে ধোকা দেওয়া হবে, যেটা আমি করতে চাই না, আমি সত্যি এটা করতে চাই না। তুমি প্লিজ দয়া করে চলে যাও, তুমি আমার পিছু নিও না, ঠিক আছে? আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমাকে আমি বিয়ে করতে পারবো না, অথবা তোমার সাথেও আমি যেতে পারবো না, কারণ আমি তোমার বাবাকে সম্মান করি এবং তোমার বাবার সম্মানই আমার কাছে সব থেকে বড়। তুমি দয়া করে এখান থেকে চলে যাও। এই কথা বলার পর ও তখন আমার কাছে এসে শক্ত করে আমাকে জড়িয়ে ধরলো। নৌকা প্রায় ডুবে যাচ্ছিল, কারণ হচ্ছে এক কোণে দুজন চলে এসেছি। আমি বললাম, আরে নৌকা ডুবে গেল তো, কি করছো? তখন ও যখন আমার এই কথা শুনলো যে আমি ওকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি, তখন ও তার আবেগটাকে লুকিয়ে রাখতে পারেনি। আমার কাছাকাছি এসে ও আমাকে এমনভাবে জড়িয়ে ধরলো যে এটা বলে বোঝানো সম্ভব না। সেদিনকে আমি যেরকমভাবে জড়িয়ে ধরেছিলাম তার থেকেও শক্ত করে আমাকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে কান্না করতে লাগলো যে আমি তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি, আমি কোনোভাবেই তোমাকে হারাতে চাই না, আমি তোমাকে অনেক ভালোবাসি, এই কথা বলতে লাগলো। এবং এই কথা বলতে বলতে ওর সেই নরম ঠোঁট, নরম গোলাপি ঠোঁটটা আমার ঠোঁটের সঙ্গে লাগালো। এত চমৎকার অনুভূতি আমি আমার জীবনে কখনো পাইনি। তারপর ও আমাকে চুমু খেতে লাগলো। আমি আসলে কি করব কিছু বুঝতে পারছিলাম না। আমি কি ওকে জড়িয়ে ধরে রাখবো নাকি ছেড়ে দিব? আমারও খুব ভালো লাগছিল ওকে জড়িয়ে ধরে রাখতে, চুমু খেতে। খানিকক্ষণ বাদে ও আমার সমস্ত চোখে, মুখে, ঠোঁটের সমস্ত জায়গায় চুমু খেতে লাগলো। বলল কি যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি এটা বলো না যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তুমি শুধু বলো যে তুমি আমার সঙ্গে থাকবে, বাকিটা সব আমি দেখে নিব। আমি বললাম, তুমি হয়তো বুঝতে পারছো না আসলে। তখন ও আমাকে আবার ঠোঁটে ঠোঁট রেখে বললো কি যে আমি সবই বুঝতে পারছি, আমি তোমার সাথে থাকবো এবং তুমি আমার। এই কথা বলে ও এখান থেকে উঠে দাঁড়ালো এবং বললো কি যে আমি আবার আসবো তোমার কাছে, তুমি অবশ্যই কিন্তু আমাকে ছেড়ে কোথাও যাবে না, ঠিক আছে? ওই কথা বলে ওইখান থেকে উড়িয়ে চলে গেল। আমি আসলে তখন মনে মনে অনেক খুশি ছিলাম, কারণ আমি তোকে ভালোবাসি এবং এরকম একজন ভালোবাসার কোনো প্রাণী যদি পাই তাহলে সারা জীবন বুকের মধ্যে আগলে রাখার মতোই হয়তো অনেকে করবে, এবং আমারও সেটা করতে ইচ্ছে হয়, কিন্তু আমি শুধুমাত্র ওর বাবার কথা ভেবে কিছু করতে পারি না। ও আমাকে একটা কথা বলেছিল যে জিনারা যদি কাউকে পছন্দ করে তাহলে সারা জীবন তার সঙ্গে থাকে, অন্য কোনো কারোর সঙ্গে সে যায় না। এটা হচ্ছে আমাদের জিন প্রাণীকুলের একটা চরম বৈশিষ্ট্য, যে যার সঙ্গে একবার থাকে তার সঙ্গেই সারা জীবন থাকে, যদি তাকে পছন্দ করে, তাকে যদি ভালোবাসে। তো আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমার সঙ্গে সারা জীবন থাকতে চাই এবং আমি থাকবো। জিনারা একবার কাউকে পছন্দ করলে তাকে কোনোদিন ছেড়ে যায় না, তাকে চরম আটকে রাখা পর্যায়েও হলেও তাকে কখনো ছেড়ে যায় না। তো আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমার সঙ্গে থাকতে চাই, এটা বলেই কিন্তু সেখান থেকে উড়াল দিয়েছিল। তো যাই হোক, আমি যতটুকু বুঝতে পারলাম যে ও এর আগেও ওই কথা বলেছে এবং আজকেও ওই কথা বললো, তার মানে ও আমাকে ছেড়ে কখনোই যাবে না এবং সবসময় আমার সঙ্গেই থাকবে। আমি যদি ওকে মন্ত্রতন্ত্র বলে দড়ি সরিয়ে রাখি, তাও ও যে কোনোভাবেই হোক ফাঁক ফোকর পেলে আমার কাছে চলে আসবে। এটাই হচ্ছে পরিদের ভালোবাসা, জিনেদের ভালোবাসা। এটা আমি ওর কাছে থেকে ওইখান থেকে শিখেছি। তবে আমার যতটুকু মনে হয় যে ও যেরকম পাগলামি করছে, এতে করে আমার ভালো হবে না খারাপ হবে সেটা আমি বুঝতে পারছিলাম না। যাই হোক, আমি অনেক খুশি ছিলাম, এত খুশি বিগত কয়েক মাসে বা সারা জীবনে পেয়েছি কিনা আমি জানি না। আমার মনের মধ্যে একটা অন্যরকম মায়া কাজ করতে শুরু করলো। আমার বুকের ভিতরে একটা বড় পাথর ছিল, সেই পাথরটা সরে গেল। কিন্তু আমি যে ওকে বলে ফেললাম আবেগের বশে বা এক প্রকার দুঃখের বশে, এটা এখন কি হবে? ও তো ভেবেছে সত্যি সত্যি আমি ওকে ভালোবাসি এবং আমি ওকে সুযোগ দিয়ে দিলাম না, এটা করা ঠিক হয়নি। রাস্তা ভরে এইসব ভাবতে ভাবতে আসছিলাম। খানিকক্ষণ বাদে দেখলাম মেয়েটি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে এবং আমাকে বলছে যে আমার যেতে ইচ্ছে হচ্ছে না, আজকে আমি তোমার সঙ্গে থাকি। আমি বললাম, একদমই না, তুমি এখান থেকে দ্রুত চলে যাও, তোমার না বাইরে আসা নিষেধ, তোমার বাবা যদি জানতে পারে তখন কি হবে? ও তখন বললো কিচ্ছু হবে না। তখন ও দৌড়ে এসে আবার আমাকে জড়িয়ে ধরলো এবং ওর বুকের ভিতরে আমাকে ঢুকিয়ে ফেললো। ওর শরীর, বুক সবকিছু এত বেশি নরম যে ওর ভিতরে যেন একদম মোমের মতো ঢুকে যাচ্ছিলাম আমি। আমি তখন বললাম, আহা কি করছো, ছাড়ো। তারপর ও আমাকে ছাড়লো, ছেড়ে আমার সঙ্গে সঙ্গে হাঁটতে শুরু করলো। ও এত মনে মনে এত খুশি ছিল, মানে আমি ওকে বলেছি যে ওকে আমি ভালোবাসি, সেজন্য হয়তো মনে মনে অত্যাধিক রকমের খুশি ছিল। তারপর ও এবং আমি যখন বাড়ির কাছাকাছি আসলাম, আমি খেয়াল করলাম আমাদের বাড়ির ওপর থেকে কোনো একটা আগুনের গোল্লা উড়ে গেল। তখন আমি সঙ্গে সঙ্গে বললাম, আরে ওটা একটা জিন না? কারণ কদিন থাকতে থাকতে আমি জিন সম্পর্কে বেশ ভালো আইডিয়া আমি জেনারেট করে ফেলেছি এবং জিন সম্পর্কে আমি ভালোভাবে জানি। তখন ও বলল কি যে হ্যাঁ একটা জিন, দাঁড়াও তো আমি দেখে আসি। তখন আমি ওকে বললাম, না না, তোমার যাওয়া লাগবে না, তুমি দাঁড়াও এখানে। তো তারপর আমি গিয়ে বাড়ির ভিতরে ঢুকলাম।
ঢোকার পরে আমি দেখলাম কি যে আমার বোন উঠানের মধ্যে থেকে ঘরের ভিতরে যাচ্ছে। তখন আমি ওকে ডাক দিলাম, এই দাঁড়া, তুই এখানে কি করছিলি? আর ও একটা জিন এখানে কেন এসেছিল? তখন ও বললো কি যে আরে তোমার খোঁজে এসেছিল। আমি বললাম কি যে মিথ্যা কথা বলিস না, কেউ ছিল এটা এবং সেটা বল। তো ততক্ষণে ওই পরি মেয়েটি ওইখান থেকে গায়েব হয়ে ওকে খুঁজতে চলে গিয়েছে। তো বেশ খানিকক্ষণ পরে ওইখানে আসলো, এসে এখানে নামলো। নামার পর বললো কি যে আরে আপু তুমি তুমি এখানে কি করছো? তো তখন বললো কি যে তুই ওর সঙ্গে কি করছিলি বলতো। আমি এই কথা বলার পর তখন আমার ছোট বোন বললো কি যে আসলে ভাইয়া কি বলবো। আমি বললাম সত্যি কথা বল, আর কিন্তু থাপড়াবো ধরে। আর ওইখানে কেন এসেছিল? তো ওই পরি মেয়েটি আমাকে এসে বললো কি যে আরে ও তো আমার কাজিন, আমার খালাতো ভাই, ওইখানে কেন এসেছিল বুঝলাম না তো। তো তখন আমাকে আমার ছোট বোন বললো কি যে আসলে ও আমার সঙ্গে দেখা করতে এসেছিল, আমি ঘুরতে যাবো কিনা সেটা জানতে এসেছিল আমার কাছে, এবং ওর সঙ্গে সেদিনকে আমি বেড়াতে গিয়েছিলাম, আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছিল বেড়াতে। তো আমি তখন বললাম যে তুই যে এমনটা করছিস এটা কি? তখন ও বললো কি যে আসলে ভাইয়া আমি ওই জিনটাকে পছন্দ করে ফেলেছি, আর ও আমাকে পছন্দ করে। আমরা একজন সঙ্গে ওই দুই একদিন ঘোরাফেরা করেছি অনেক, ওকে আমার ভালো লাগে। তো এই কথা বলার পর আমি তখন বললাম যে এটা তুই কী করেছিস? ওরা একটা জিন জাতি আর আমরা মানুষ, আমরা তো চাইলেই ওদের সঙ্গে মেলামেশা করতে পারি না, আর ওদের সঙ্গে বিয়ে শাদী এসব তো আসলে অসম্ভব। তুই এটা করেছিস কি? তুই তো আসলে ভালো কাজ করিসনি, তুই ঘরে যা, তোর বিয়ের ব্যবস্থা আমি 1 সপ্তাহের ভিতরে করছি। তো এই কথা বলার পর ও কান্না করতে করতে ঘরের ভিতর চলে গেল। তার মানে বোঝা গেল যে আমার যে পরিপ্রেমিকা ছিল, পরিপ্রেমিকার যে খালাতো ভাই ছিল জিন, সে তার সঙ্গে আমার ছোট বোনের সম্পর্ক, এবং এই কয়েকদিনের ভিতরেই গড়ে উঠেছে, এবং ও প্রায় দিনই হচ্ছে কি এখানে আসে এরকমভাবে। তো এগুলো দেখে আমি আসলে আমার নিজেকে আমি ক্ষমা করতে পারছি কিনা আমি জানি না। কারণ হচ্ছে গিয়ে একে তো হচ্ছে কি জিনিসদের সঙ্গে এরকম সম্বন্ধ, আর এরকমভাবে ও এরকমটা কাজ করলো, আমি আমার নিজের প্রেমকে বিসর্জন দিলাম, তারপর ও আমাকে জোর জবরদস্তি করেই ওর সঙ্গে রেখেছে আমার পরিপ্রেমিকা। কিন্তু এটা তো আসলে ঠিক না। আমি আসলে খুব ভয়ে ছিলাম যে কখন কি হয়। তো আমি নিজের ঘরে গেলাম, ঘরে গিয়ে আমি ভীষণ রেগে গেলাম, রেগে গিয়ে বললাম কি যে ও এমনটা কেন করবে। তো তখন আমার পরিপ্রেমিকা বলল যে তুমি এটা নিয়ে এত বেশি রাগ করো না তো, তুমিও তো আমাকে ভালোবাসো, তাহলে সেটা কি তোমার দোষ ছিল নাকি? এটা তো হয়ে গিয়েছে, ন্যাচারালি হয়, আর ও তো যেমনটাই করেছে, তাতে দোষ কোথায়? আমি তো কোনো দোষ দেখি না। আর তোমার ছোট বোন ও রিমি খুবই ভালো মেয়ে, ও আসলে আমার মনে হয় যে ওর যদি আমার খালাতো ভাইয়ের সঙ্গে বিয়ে হয় তাহলে সেটা খুব ভালো হবে। আমার খালাতো ভাই খুব ভালো জিন এবং একজন মুসলিম এবং ধার্মিক পরিবারের জিন। আমি বললাম কি যে সে যতই ভালো হোক ওইটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে গিয়ে ওরা একটা জিন জাতি, আর ওরা আমাদের মতো গরিব ঘরের মানুষকে মেনে নিবে কিনা। মানুষের সঙ্গে জিনের বিয়ে তো কখনো এটা সম্ভব কখনো বলো? তোমার সঙ্গে তো আমার বিয়ে কখনো সম্ভব না। আর আমি তোমাকে কি বলছি? আমি তোমাকে বলেছি না যে তুমি এখানে আসবা না? তুমি কেন আসছো বলো তো? তুমি তো জানো যে আমার সম্মান কতখানি, এবং এই সম্মানকে আমি হারাবো তোমার বাবার কাছে। আমি কি নির্লজ্জ হব? আমি কি ছোট হবো তোমার বাবার কাছে বলো? তখন ও বললো কি যে এসব কোনো কিছুই তুমি ভেবো না, আমি তোমাকে সব কিছু ঠিক করে দেবো, ঠিক আছে সোনা, তুমি একদমই কিছু মনে করো না। তাই বলে ও আমার কাছে এসে আমার হাত ধরে আমার পাশে বসে পড়লো এবং আমার কাঁধে মাথা রাখলো। মানে এরকম কোনো পরিস্থিতিতে কেউ কোনো ঠিক থাকতে পারে না, এবং অবশ্যই কোনো স্বাভাবিক মানুষ হয়তো তার ভালোবাসার মানুষকে এরকম বা জিন পরীকে এরকমভাবে ফিরিয়ে দিতে পারে না। তো ও আমার পাশে বসেছিল, আমিও ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম, জড়িয়ে ধরে বললাম কি যে এখন কি হবে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ও তখন বললো যা হবার হবে, তুমি চিন্তা করো না তো, তুমি খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তো তখন হচ্ছে গিয়ে ও আমি খেতে গেলাম ওই পাশে, খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম নিজের জন্য। আর ওকে খাওয়া দাওয়ার কথা বললাম, ও বললো আমি খেয়ে এসেছি, তুমি চিন্তা করো না, তোমার খাওয়াই আমার খাওয়া। তো তারপর ও আমাকে পাশে শুয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ও আমার পাশেই বসেছিল এবং বসে আমার মাথায় হাত বোলালো, বললো কি যে তুমি ঘুমায় পড়ো, কোনো টেনশন করো না। তো তারপর হচ্ছে আমি শুয়ে পড়লাম, কখন ঘুমিয়ে পড়লাম জানি না। পরের দিন সকালবেলা যখন আমার ঘুম ভাঙলো আমি দেখলাম কি যে সেই পরি মেয়েটি ওইখানে নেই, হয়তো সকাল সকাল উঠে চলে গিয়েছে। তবে অর্ধেক রাতের একবার ঘুম ভেঙেছিল, তখন দেখেছিলাম যে ও আমার পাশে এক প্রকার কাত হয়ে শুয়ে আছে, পুরোপুরিভাবে আমার সাথে শুইনি, কিন্তু আমার পাশে যেরকমভাবে বসেছিল ঠিক সেরকমভাবে কাত হয়ে আমার পাশের বালিশে মাথা রেখে শুয়ে আছে। তো ওইটা দেখে আমি আসলে ওকে তখন টেনে হচ্ছে গিয়ে বিছানার উপর ভালোভাবে শুয়ে দিয়েছিলাম। তো তারপর ও সকালবেলা উঠে নিশ্চয়ই চলে গিয়েছে। তো আমি সকালবেলা উঠে আবার মাঠে গেলাম, মাঠে গিয়ে সারাদিন চাষ দিলাম, এবং সন্ধ্যার আগে আগে যখন বাড়িতে ফিরলাম, তো বাড়িতে ফেরার পরে আমি যখন নৌকা নিয়ে বের হব সমস্ত কিছু গোছাচ্ছিলাম, ঠিক তখনই 2জন জিন আমার বাড়ির সামনে এসে হাজির। তো সেই 2জন জিন এসে বললো কি যে আপনাকে তলব করেছে
সেই কামেলের জিন আপনাকে তলব করেছে, আপনাকে দ্রুত যেতে হবে। তো তখন আমি বুঝতে পারলাম যে আসলে কাহিনীটা কি ঘটেছে, যে নিশ্চয়ই ওনারা আমাকে নিয়ে কোনো শাস্তি টাস্তি দিবে। এই কারণে হয়তো, কারণ হচ্ছে কি আমি তাদের উপকার করেছি বলে এই না যে আমি যা ইচ্ছা তাই করব, তাদের ছেলে মেয়েকে নিয়ে আমরা প্রেম ভালোবাসার সম্পর্ক করব, এরকমটা তো আসলে ঠিক হয়নি। তো এটা নিশ্চয়ই ওনারা জানতে পেরে গিয়েছে। তো যাই হোক, আমি তো তখন ভয়ে ছিলাম, আমি আসলে কি করবো কিছু বুঝতে পারছিলাম না, আমার পালানোর কোনো ওয়ে নাই। তো সব মিলিয়ে আমাকে তখন ডাকলো এবং আমি গাড়িতে উঠে বসলাম, কারণ আমার কোনো উপায় ছিল না। তো আমি উঠে আমি হচ্ছে সেই মহলের কাছে গিয়ে নামলাম, যে মহলে আমি বিগত 10-12 দিন ছিলাম আর কি, কয়েকদিন আগে 10-12 দিন এসেছিলাম। তো সেই মহল তো আমার তো পরিচিত সম্পূর্ণ। তো আমি সেই মহলের সামনে নামলাম, সেই গালিচার উপর দিয়ে ভেতরে গেলাম, ভেতরে গিয়ে আমাকে একটা জায়গায় বসতে দেওয়া হলো। সেই জায়গাটায় আসলে কেউ ছিল না, খুবই শুনশান এবং ফাঁকা একটা রুম। তো সেখানে কেউ ছিল না। তো আমি তখন সেখানে বসে আছি, বসে থাকার কিছুক্ষণ বাদে 4 জন জিন প্রবেশ করলো এবং 4 জনের ভিতর 2 জনকে আমি চিনি। একজন হচ্ছে গিয়ে ওই যে সেই কামেলে জিন, এর আরেকজন হচ্ছে গিয়ে আমার সেই পরিপ্রেমিকা, যে কিনা আমি ভালোবাসি। আর বাকি 2 জন হচ্ছে কি একজন মুরব্বী জিন আর একজন মুরব্বী মহিলা পরি আর কি। তো তিনারা আসলেন আমার কাছে, এসে আমার কাছে বসলেন। বসার পরে খানিকক্ষণ বাদে একটা ছেলে ভিতরে আসলো। আমি ওর দিকে ভালোভাবে তাকাইনি, আসলে প্রথম চিনতে পারিনি। তো যখন ছেলেটা ভিতরে আসলো, আমি খেয়াল করলাম যে এটা হচ্ছে কি সেই আমার বোনের সঙ্গে যে ছেলেটা ঘোরাফেরা করে, এটা হচ্ছে সেই ছেলেটা, সে পেছনে বসে আছে। আর সেই কামেল যে পীর জিন ছিল, কামেল জিন ছিল, সেই কামেল জিনটা হচ্ছে আমার পাশে সে বসে আছে এবং বসে তখন বলল যে তোমাকে একটা কথা বলবো এবং এটা তুমি কীভাবে নিবা জানি না, তবে এটা তোমাকে মানতেই হবে। তো আমি তখন বললাম কি যে আসলে কি কথা। তো তখন উনি বললেন কি যে কি কথা সেটা তুমি জানতে পারবে, কিন্তু কথা হচ্ছে যে তুমি বলো যে তুমি আমাকে ফিরিয়ে দিবে না। তো আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ফিরিয়ে দিব না, আমি আপনার কোনো কথার অমান্য হতে পারবো না, কারণ আপনি হচ্ছে কি আমার গুরু এবং আপনি এত বড় একজন লোক, এত বড় একজন জিনের সর্দার, সেটা আমি তো কিছু বলতে পারবো না। তখন বললেন কি যে না, এরকমটা তোমার ভাবার কোনো দরকার নেই, তুমি একজন স্বতন্ত্র মানুষ, আমি একজন স্বতন্ত্র জিন, তোমারও একটা আলাদা স্পেস আছে, আমারও একটা আলাদা স্পেস আছে, সম্মান আছে, শুধু তুমি তোমার সম্মান বজায় রেখে বলবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি বলুন, আপনি এরকমভাবে অনুরোধ না করে আমাকে অর্ডার করুন। তো তখন সেই জিনটা বললেন কি যে ইনি হচ্ছে কি আমার আমার বউয়ের ছোট বোন আর কি, আর এটা হচ্ছে গিয়ে তার জামাই। তো ওনার যে ছেলে আছে, ওই ছেলেটা হচ্ছে গিয়ে তোমার বোনকে পছন্দ করেছে এবং ওই ছেলে হচ্ছে গিয়ে তার বাবা মার কাছে তোমার কথা বলেছে এবং তোমার বোনকে বিয়ে করতে চাইও। তো আমি এই বিষয়ে তেমন কোনো আপত্তি করিনি, আমি তো তোমার বোনকে দেখেছি, সে খুবই ভালো একটা মেয়ে এবং খুবই সুন্দরী, যথেষ্ট সুন্দরী। তো বিয়ে করতে চাই সেজন্য আমাকে জানিয়েছে আগে। তো এটা আমি তোমাকে জানালাম, তুমি কি বলো এবং তুমি আসলে বলো যে তুমি কি চাও। তুমি যদি না বলো তাহলে আমি ওদের সঙ্গে আর কিছু বলবো না, ওরাও কোনো কিছু বলবে না, আমার সিদ্ধান্তের উপর কোনো কিছু জানাবে না। তো আমি তখন বললাম যে এটা যদি আদতেও সম্ভব হয় তাহলে আমার কোনো আপত্তি নেই, কারণ আমার বোন যেখানে সুখী থাকবে, যেখানে ভালো থাকবে, সেখানেই তো আমি তাকে বিয়ে দিব। আর আপনাদের সঙ্গে আমি মিশেছি অনেক দিন যাবৎ, আপনাদের সঙ্গে আমি থেকেছি, জানি আপনারা কেমন চিনি, আপনারা খুবই ভালো এবং আল্লাহর নেক বান্দা আপনারা। আপনাদের কাছে যদি আমাদের বোন দিতে পারি তাহলে সেটা হবে আমাদের পরম সৌভাগ্য এবং সেটার জন্য আমি রাজি আছি, সদা প্রস্তুত আছি। আপনি আমার তরফ থেকে রাজি ধরে নিতে পারেন। তো তখন সেই কামেলে জিন বলল কি যে আলহামদুলিল্লাহ, আমি জানতাম যে তুমি এমন একটা কথাই বলবে এবং তোমার প্রতি আমার ভরসা ছিল। তুমি এই বিষয়গুলো নিয়ে একদমই চিন্তা করো না, বিয়ের সাথে যত কিছু যা করা লাগে সেগুলো সব আমি করব। তো আমার সেই পরিপ্রেমিকা, সে খুব খুশি ছিল এবং সে আচমকা এসে আমাকে বলল কি যে তোমাকে ধন্যবাদ, তুমি এমন একটা সিদ্ধান্তে রাজি হলে। তেমনভাবে ধরলো যে আমি নিজেই বিব্রত বোধ করলাম, ওর বাবার সামনে ছিল। তো আমি সঙ্গে সঙ্গে হাতটা ছাড়িয়ে নিলাম ওর কাছ থেকে, বললাম কি যে হ্যাঁ ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ। তো এরকম বলে আমি এখান থেকে চলে আসলাম আর কি। তো আমাকে বললো যে তুমি আজকে এসেছো যেহেতু, আজকে থেকে যাও, সন্ধ্যার সকালের দিকে যেও, ঠিক আছে, আর রাত্রেবেলা অবশ্যই আমার সঙ্গে খাওয়া দাওয়া করবে। তো আমি তো ওনার কথা ফেলতে পারি না, আমি ওনার সঙ্গে বসেছিলাম। তারপর ওনার সঙ্গেও আমি আমার সেই রুমে গেলাম যে রুমে আমাকে থাকতে দেওয়া হয়েছিল। তো সেই রুমে যাওয়ার পরে বেশ খানিকক্ষণ সেখানে বসেছিলাম। তারপর হচ্ছে গিয়ে সেই পরিপ্রেমিকা আসলো, আমার পরিপ্রেমিকা এসে বললো কি যে কী ব্যাপার, তুমি আব্বার সামনে ওরকম করলে কিসের জন্য। তা বললাম কি যে কেমন করেছি, তুমি এরকম একটা সিচুয়েশন, এরকম একটা কথা কেন বলবে, তুমি এরকমভাবে এসে কেন ধরবে। তো তখন বললো কি যে কেন ধরবো তাই না, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। তাই বলেও আমাকে এক ধাক্কা দিয়ে বিছানার উপর ফেললো। বিছানার উপর ফেলে আমি তো নিচে শুয়ে আছি, ওর সঙ্গে সঙ্গে আমার বুকের উপরে চড়ে বসলো।
সরে বসে আমার 2 হাত বিছানার সঙ্গে চেপে ধরে বলল কি যে, তোমাকে দেখাচ্ছি, তোমার এত সাহস হয়েছে তাই না, তুমি আমার হাত ছাড়িয়ে দাও তাই না, তোমাকে দেখাচ্ছি। তাই বলে ও হচ্ছে গিয়ে আমার 2 হাত বিছানার সাথে চেপে ধরে ওর নিজের ঠোঁটটা আমার কাছে এনে আমার সাথে চুমু খেতে লাগলো সাথে সাথে। তো ও যে এরকমটা করবে সেটা আমি ভাবিনি। ও আসলে আমাকে খুব বেশি ভালোবাসে এবং খুব বেশি আদর যত্ন করে, সবসময় খালি চুমু চুমু খেতে চায় আমাকে। তো আমি তখন কি আর করবো, ওর শক্তির সাথে তো আমি পেরে উঠতে পারছিলাম না। ও তো জিন, ওর মধ্যে একটু বেশি শক্তি আছে, আমি নড়াচড়া করছিলাম কিন্তু উঠতে পারছিলাম না। তো যাই হোক, কিছুক্ষণ চুমু খাওয়ার পরে আমার দেখি ভালোই লাগছে, তা আমিও ওকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলাম। তো তখন আমি ওকে সাথে সাথেই আমার নিচে ফেলে আমি ওর বুকের উপর উঠলাম, উঠে বললাম কি যে, অনেক শক্তি হয়ে গিয়েছে তোমার তাই না, দাঁড়াও তোমাকে শক্তি দেখাচ্ছি। তারপর ওর হাত চেপে ধরে আমি ওকে আদর করতে লাগলাম, ওর গালে, মুখে, চোখে, গলায় সব জায়গায় চুমু খেতে লাগলাম। তো ও বলছিল কি যে, হ্যাঁ তুমি যে এটা করবে সেজন্যই তো আমি করতে চাচ্ছিলাম এটা। তো এই কথা বলার পর তখন আমার মাথার ভিতরে আসলো যে না, এমন কিছু করা যাবে না। তো তারপর আমি হচ্ছে গিয়ে ওইখান থেকে নেমে গেলাম আর কি। ও বললো কি যে, কী ব্যাপার, আসো। আমি বললাম কি যে, তোমার কি মাথা খারাপ হয়েছে, তুমি আসলে একটা পাগল, যাও তো এখান থেকে। এগুলো করতে করতে খানিকক্ষণ বাদে আমার রুমে টোকা পড়লো। তো টোকা পড়ার পরে আমি বললাম কি যে, জি কে? তো তখন একজন জিন বাইরে থেকে বললেন কি যে সর্দার আপনাকে ডেকেছেন, আপনি দ্রুত খেতে আসুন। তা বললাম কি, আচ্ছা ঠিক আছে আসছি। তো পরিমেয়েটি যে আমার রুমে বসে আছে সেটা তো আর ও জানে না। ও তখন পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরলো, বিশাল আকৃতি সে আয়নার সামনে আমি দাঁড়িয়ে আছি, পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে রেখেছে এবং বললো কি যে আমাকে কখনো ছেড়ে যাবে না, বলো বলো তুমি আমাকে সারা জীবন ভালোবাসবে এইভাবেই। আমি বললাম কি যে, আচ্ছা ঠিক আছে বাবা, তুমি এখন ছাড়ো তো আমাকে, তুমি এমন একজন জিন, এমন একজন পরী যে আমাকে একদম রাজি করিয়েই ছাড়বে। আমি বলেছি যে তবে এটা কিন্তু ঠিক হচ্ছে না। তখন ও বললো কি যে, ঠিক বেঠিক বুঝি না বাবা, আমি তোমাকে ভালোবাসি, সেটাই অনেক, বুঝতে পেরেছ? এবং আমি তোমাকে ছেড়ে যাব না, আমি সবসময় তোমার সঙ্গে থাকবো, এইভাবেই তোমাকে সারা জীবন ভালোবাসবো, তুমি মরার আগ পর্যন্ত আমি তোমার সঙ্গে থাকবো। তো তখন আমার মনটা খারাপ হয়ে গেল যে, দেখো তুমি নিজেই বুঝতে পারছো না যে তোমরা অনেক বছর বাঁচো, আমি কিন্তু বেশি বছর বাঁচবো না, হয়তো সর্বোচ্চ আর 40-50 বছর আছি, যদি হায়াত থাকে তাহলে, আর না থাকলে তো এর আগেই চলে যাব আমি। তখন কিন্তু তোমাকে একা থাকতে হবে, তখন সেই কষ্ট তুমি কীভাবে পোষাবে? ও তখন বললো, তখন আমি পুষিয়ে নিব, কিন্তু এখন আমি তোমার সঙ্গে থাকবো এবং মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাব, তুমি আমাকে না করতে পারবে না। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে বাবা, এখন চলো, খাবার জন্য ডাকা হচ্ছে। তারপর আমি এবং ও রুম থেকে বের হলাম। বের হওয়ার পরে আমরা সেই সরু গলির ভেতর দিয়ে খাবার সেই ডাইনিং টেবিলে গেলাম, যেখানে বিশাল আকৃতির সেই পাথরের মতো জায়গা রয়েছে এবং বিশাল বড় বড় গাছের মাঝখানে ডাইনিং টেবিলটা রাখা। তো সেখানে আমি একপাশে বসেছি, আমার ঠিক অপোজিট সাইডে বসেছে আমার পরিপ্রেমিকা, এবং পাশেই বসেছে হচ্ছে কি আমার যে যে কামেল জিন আছে, জিনের সর্দার, তিনি পাশে বসেছেন এবং পাশে বসে বলছেন কি যে, কি ব্যাপার বলো, তোমার কি অবস্থা, ব্যবসা বাণিজ্যের কেমন কি চলছে, আর তোমাকে না সম্পত্তি দিয়েছিলাম সেগুলো কি করেছো? তো আমি তখন বললাম যে, আপনারা যে সম্পত্তি আমাকে পুরস্কার স্বরূপ দিয়েছিলেন সেগুলো আমি এখনো খরচ করিনি, আমার বোনেদের বিয়ে দিয়েছি, আর হচ্ছে কি বাকি অংশ আছে আমার ছোট বোনের বিয়ে দেওয়ার জন্য এবং তাকে দেওয়ার জন্য আমি রেখেছিলাম। তো তখন বললো, তুমি তোমার জন্য কিছু রাখনি? আমি বললাম, আমার জন্য কি রাখবো, আমার আসলে আমারটা আমি করে নিব, সমস্যা নেই, আমার বোনেরাই হয়তো আমার দায়িত্ব কর্তব্য, তো আমার বোনেদের দায়িত্ব কর্তব্য পালন করিনি, তারপরে বাকিটা দেখা যাবে। তো কথা বলার পর যে বললো কি যে, আসলে তুমি অন্য ধরনের, অন্য ছাঁচের মানুষ একজন, তোমাকে দেখে আসলে আমি যত দেখি তত অবাক হই, তুমি খুবই ভালো একজন ছেলে এবং আমি তোমার প্রতি, তোমাকে নিয়ে গর্ব করি, তোমাকে নিয়ে অনেক জায়গায় বলি। খাবার খাচ্ছিলাম আর এগুলো কথা বলছিলাম, তো ওই পরিপ্রেমিকা আমার দিকে তাকিয়ে আছে, আমি ওদিকে তাকাচ্ছি না বলে ও আমার পায়ের দিকে সজোরে, পায়ের মধ্যে সজোরে একটা আঘাত করলো। আমি তখন বললাম, আউ। তখন ও বললো কি যে, কি হয়েছে? আমি বললাম, না না কিছু হয়নি, কিন্তু ও যে আমার পায়ের ভিতরে এরকম গোতা দিয়েছে, আমি ভালোই ব্যথা পেয়েছি। আমি তখন ওকে ইশারা দিয়ে বললাম যে, একদম মাইর দিব তোরে, সব জায়গায় ফাজলামি তাই না, তোমার বাবা বসে আছে। তো তখন ও বললো কি যে, মানে ইশারা দিয়ে বললো যে, তাতে কি হয়েছে, বসে রয়েছে। তো যাই হোক, আমরা দুজন খাওয়া দাওয়া করলাম, সকালে খাওয়া দাওয়া গল্প টল্প সারলাম। তো উনি বললেন কি যে বিয়ে শাদির বিষয়টা তো একটু দ্রুত করে ফেলেই হয়, দেখি আগামী সপ্তাহে আমরা সকলে বসে একটা ডেট ফিক্স করে ফেলবো, ঠিক আছে? আর এই কয়েকদিনে আমাদের বাড়িতে হচ্ছে কি, আমাদের এখান থেকে বেশ কিছু তথ্য যাবে এবং মেয়েকে যেহেতু তুলে নিয়ে আসতে হবে, সেহেতু মেয়ের সাজানো গোছানো বা সমস্ত কিছু। আর এই কয়েকদিনে তোমাদের বাড়িতে হচ্ছে কি, প্রোটোকলের জন্য আমি বেশ কয়েকটা জিন পাঠিয়ে রাখবো, ওরা সবসময় তোমাদেরকে গার্ড দিবে বা এদিকে ওদিকে দেখে শুনে রাখবে, ঠিক আছে? তোমরা এই বিষয় নিয়ে একদমই ভেবো না। আমি বললাম, জি আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলেন সেটাই হবে, আর আমি আপনাকে সম্মান করি, আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তকে আমি সম্মান করি। তো তখন তিনি বললেন যে,
আসলে তুমি খুব ভালো একটা ছেলে। আর হচ্ছে গিয়ে এই কয়েকদিন তোমাকে আসলে ওই নৌকা নিয়ে বের হওয়ার দরকার নেই। তুমি তো, আমি জানি যে তুমি কর্মঠ ছেলে, আর তোমার কর্মে বাধা দেওয়ার কোনো অধিকার আমার নেই। তবে তোমাকে বলে রাখছি যে তুমি কয়েকদিন একটু গোছানো-টোছানো করো, তোড়জোড় করো। আর যা কিছু লাগে আমাদের এখান থেকে মেয়ের জন্য গহনা-টহনা যা কিছু লাগে আমরা দিব। তোমার কোনো কিছু করা লাগবে না, ঠিক আছে? তো আমি বললাম কি যে এইটা না করেন। আমি নিজের টাকা গুছিয়ে কিছু টাকা গুছিয়ে আমি ওর জন্য কিছু স্বর্ণালঙ্কার বানাতে দিয়েছিলাম। তো সেগুলো আমি দিব ভেবেছি। আর আপনি যেগুলো দিয়েছিলেন সেগুলো তো আপনাদের আছেই। তো সেহেতু দয়া করে এগুলো দেওয়ার দরকার নেই। আপনাদের বউ আপনারা আনার পরে তারপর যা ইচ্ছা তাই দিন, ঠিক আছে? তো তখন উনি বললেন কি যে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এটা বললে, ঠিক আছে, সমস্যা নেই। তো তারপর ওইদিন হচ্ছে গিয়ে খাওয়া-দাওয়া শেষ করে আমি খানিকক্ষণ রেস্ট করলাম। রেস্ট করার পরে ও আমাকে বলল যে চলো, আজকে তোমাকে আমি ঘুরতে নিয়ে যাব। আমি বললাম কোথায় ঘুরতে নিয়ে যাবা? ও বলল কি যে সেই ওক বাগানে, যেখানে সুন্দর সুন্দর গাছ আছে, যেখানে আমার সুন্দর ঘর আছে, কুঠির আছে। তো আমি তখন বললাম যে আমি সেখানে যাব না, আমি বাড়িতে যাব। আর আমি যে এখানে এসেছি আম্মা তো জানে না। যদি জানে যে আমি বাসায় নেই, তাহলে তো আম্মা চিন্তা করবে। সে তো জানে যে আমি নৌকা নিয়ে বের হয়েছি। তো তখন আমি বললাম কি যে আমি বাড়িতে যাব। তো আমার সেই পরিপ্রেমিকা বলল আচ্ছা ঠিক আছে চলো, আগে তোমাদের বাড়িতে যাব, তোমার আম্মাকে বলে আসবো, তারপর তোমাকে নিয়ে আমি সে জায়গায় যাবো। আজকে আসলে তোমাকে ছাড়ার লোভ আমি সামলাতে পারছি না, তোমাকে আমি ছাড়বো না, তোমার সাথেই থাকবো আমি, এবং আমি তোমাকে নিয়ে আজকে ঘুরবো। তো আমি তখন বললাম যে এটা না করলে হয় না, কালকে সকালবেলা আমার মাঠে যেতে হবে, রাত্রেবেলা ঘুমাতে হবে। ও তখন বললো ঘুমায়, সমস্যা কি, আমার বুকের ভিতরে ঘুমায়, তোমার বুকের ভিতরে তোমাকে যত্ন করে ঘুম পাড়িয়ে রাখবো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে বাবা, তুমি মানবা না আমি খুব ভালোভাবে জানি, চলো এবার চলো, তুমি বাড়িতে চলো আগে। তো তারপর ও হচ্ছে গিয়ে আমাকে জড়িয়ে ধরলো, খুব শক্ত করে আমাকে জড়িয়ে ধরে রাখলো ওর বুকের মধ্যে। আমি বললাম কোনো বাহন নিবে না? ও বললো কি যে বাহন লাগবে কিসের জন্য, এতদিন তো আর তুমি আমার বুকের ভিতরে ছিলে না, এখন তুমি আমার একদম বুকের ভিতরে আছো, আমি তোমাকে জড়িয়ে ধরেই উঠতে পারবো। ও আমাকে সত্যি সত্যি জড়িয়ে ধরে খানিকক্ষণ কয়েক মিনিটের মধ্যে আমাকে এখানে নিয়ে আসলো। বলে কিছু তোমরা তো বাহনের থেকে নিজেরাই খুব দ্রুত গতিতে চলাফেরা করতে পারো, তাহলে বাহনে চলাফেরা করো কিসের জন্য? তো ও তখন আমাকে বলল তুমি তো চাইলেই হেঁটেই ঢাকায় যেতে পারো, হেঁটে যাও না কিসের জন্য, দৌড়ে যেতে পারো, কষ্ট হয় না তোমার? তো আমাদের ওরকম কষ্ট হয়, সেই জন্য আমরা বাহনে করে যাই, বুঝতে পারছো? আমি বললাম হ্যাঁ বুঝতে পারছি। তো তারপর আমাকে বললো যে যাও তোমার মাকে বলে আসো যে আমি আসছি। তো আমি দরজার সামনে গেলাম, গিয়ে বললাম কিছু মা আমি আসছি, আমি খাবো টাবো না, তোমরা ঘুমায় পড়ো। তো এই কথা বলে আমি চলে আসলাম। আসার পরে ও আমাকে টেনে ওর কাছে নিয়ে আসলো, টেনে ওর বুকের সাথে নিয়ে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে ও উঠছিল আর হচ্ছে গিয়ে আমাকে ওর সাথে শক্ত করে জড়িয়ে ধরে আমাকে চুমু খাচ্ছিল। তো এই যে অনুভূতিগুলো, এই অনুভূতিগুলো আসলে ব্যক্ত করা অসম্ভব ব্যাপার। তো বেশ খানিকক্ষণ পরে আমরা সেখানে চলে আসলাম। সেখানে এসে আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগলাম। তারপর হচ্ছে কি একটা গাছের নিচে আমি বসলাম এবং ও আমার কোলে মাথা রাখলো। ওর চুলগুলো এত ঘন এবং এত চমৎকার যে আমি বলে বোঝাতে পারবো না, খুবই চমৎকার চুল এবং খুবই অন্যরকম আর কি। তো সেগুলোর ভিতরে হাত বোলাচ্ছিলাম আর ওর শরীরের ঘ্রাণ যেন আমাকে মাতাম করে দিচ্ছিল। বেশ খানিকক্ষণ পরে ও বললো কি যে চলো আমরা ভিতরে যাই, বাহিরে বেশ খানিকটা কুয়াশা পড়েছে, মানে শীত শীত ভাব লাগছে। তো আমরা সে ঘরের ভিতরে গেলাম। ঘরের ভিতরে গিয়ে আমি হচ্ছে গিয়ে বসে আছি এবং ও আমার কোলের বসেই আছে। তো আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। হাত বুলিয়ে দেওয়ার এক পর্যায়ে ও হচ্ছে গিয়ে এদিকে আসো তো। তো আমি একটু নিচে ঝুঁকলাম, নিচে ঝুঁকার টাইমে হচ্ছে গিয়ে আমাকে ধরে ওর ঠোঁটে ঠোঁট রাখলো। ও উল্টো দিকে শুয়ে আছে, আমি এদিকে শুয়ে আছি, মানে বসে আছি। তো চুমু খেতে লাগলো। তেমন তো পর্যায়ে হচ্ছে গিয়ে একে তো রাতের মুহূর্ত, তারপর আবার এরকম একটা নির্জন জায়গা, তারপর আবার বাইরে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে, এরকম একটা চমৎকার অদ্ভুত জায়গায় সেখানে আমি এবং ও। তো সেখানে আসলে এরকম একটা ঘটনা ঘটাটা স্বাভাবিক বিষয়। তো আমি নিজেকেই হচ্ছে গিয়ে নিয়ন্ত্রণ করতে পারলাম না। তো আমি হচ্ছে গিয়ে ওকে চুমু খেতে লাগলাম এবং আদর করতে লাগলাম এবং এক পর্যায়ে আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে গেল ওই রাত্রেই প্রথম। এবং এটা এরকমভাবে হয়ে যাবে আমি কল্পনা করতে পারিনি, খুব আচমকাভাবে ঘটে গিয়েছে। আমি যখন ওকে আদর করছিলাম ও আসলে নিজেই আমাকে ওর শরীরের ভিতরে ঢুকিয়ে নিচ্ছিল এবং বললো কি যে তুমি আজকে আমাকে ছেড়ে যেও না এবং এখানেই থাকো। তো যাই হোক, ওর সঙ্গে আমার সে রাতেই শারীরিক সম্পর্ক হলো এবং ওই রাতে আমি ওর সঙ্গেই ছিলাম। এবং সকালবেলা যখন আমার ঘুম ভাঙলো আমি দেখলাম আমরা দুজনেই নগ্ন হয়ে একে অন্যকে জড়িয়ে ধরে শুয়ে আছি এবং আমাদের গায়ে এক ধরনের চাদর টানা। তো গত রাতে যা হয়েছে সেটা নিয়ে আমি খুবই লজ্জিত ছিলাম। আমি সঙ্গে সঙ্গে উঠে কাপড় পরে নিলাম এবং আমি ওকে বললাম যে এই উঠো, তাড়াতাড়ি উঠো, আমাকে বাড়িতে যেতে হবে। তো ও তখন বললো যে তোমাকে যেতে দিতে ইচ্ছে হচ্ছে না, দেখি আমার কাছে আসো। তো তখন ও হচ্ছে গিয়ে আমাকে ওর কাছে টেনে নিল এবং চুমু খেলো। আমি বললাম তোমার কি একটু লজ্জা লাগছে না, তুমি এটা কি করলা? ও তখন বললো জি না, একটু লজ্জা লাগছে না, বরং আমার খুব ভালো লাগছে, আমার ভালোবাসার প্রাণটার সঙ্গে আমি এমনটা করলাম,
এটা তো আসলে খুব ভালো লাগার বিষয়। আসলে গত রাতের মুহূর্ত আমার নিজের কাছে অত ভালো লাগছিল যে আমার এখনই যেতে ইচ্ছে হচ্ছিল না। তো তখন উঠলো, উঠে আমার সামনেই ওরকম নগ্ন দেহ অবস্থায় জামা কাপড় পরলো। মানে ওর একটু লজ্জা লাগছিল না। আমি নিজে লজ্জায় একদম মানে মাটিতে মিশে যেতে ইচ্ছে হচ্ছিল। কিন্তু যাই হোক, ও উঠে আমাকে জড়িয়ে ধরলো। বলল কি যে আমি এরকমটা প্রতিদিন চাই এবং সেজন্য আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি তো আমাকে রাজি হচ্ছ না এবং আমি তোমাকে যে এত ভালোবাসি সেটা কি তোমার কাছে কিছু মনে হয় না? আমি বললাম কি যে একদমই না। তুমি একদম একটা পাগল, একদম বোকা একটা মেয়ে। তুমি এমনটা কেন করলে? তো তখন আমাকে চুমু খেয়ে বলল, ভালোবাসি তাই, চলো তোমাকে দিয়ে আসি। তো তারপর আমাকে হচ্ছে গিয়ে ওর বুকের সাথে আবার জড়িয়ে ধরলো এবং খানিকক্ষণ বাদে আমি খেয়াল করলাম যে আমি আমাদের বাড়ির যে পেছনটা, সেই পেছন সাইডে হচ্ছে নেমে এসেছি। তো তখন এখান থেকে চলে গেল, বললো কি তোমার সঙ্গে দেখা হচ্ছে, আমি এখন বাড়িতে যাবো। বাড়িতে গিয়ে তো গত রাত্রে তো খুব ভালো একটা ঘুম হয়নি। তো বাসায় আসলাম, বাসায় এসে মোটামুটি আমাকে সকাল 6টা-7টার দিকে নামিয়ে দিয়ে গেল এবং বাড়িতে এসে ঘুমালাম। তো ঘুমানোর পরে 11টার দিকে আমি খেয়ে দিয়ে মাঠে গেলাম এবং গত রাতের ঘটনা আমি মনে করছিলাম যে গত রাতে কী ঘটলো এটা আমার সঙ্গে। এটা কি আদতেও মানে এত পরিমাণ লজ্জা লাগছিল আমার কাছে। তো যাই হোক, আমি সারাদিন মাঠে এরকমভাবে কাটালাম, তবে কাজে একদমই মনোযোগ দিতে পারছিলাম না। বিকেলবেলা যখন বাড়িতে ফিরলাম, আম্মা বললো বাজার নিয়ে আস। তো আমি বাজারে গেলাম। বাজারে গিয়ে মূলত ভুলে গিয়েছি যে আমি কী করব না করব। সব মিলিয়ে আসলে আমার মধ্যে আমি ছিলাম না। ইভেন আমি মাছ আনতে বলেছি, আমি মাছ না নিয়ে চলে এসেছি। তারপর মশলা আনতে বলেছি, আমি মশলা না নিয়ে চলেছি। ইভেন ওইগুলোর জন্য আবার আমাকে বাজারে যেতে হয়েছে। তো মা বললো কি যে কী রে, তুই ইদানিং কিছুদিন ধরে কিরকম অদ্ভুত আচরণ করছিস, তোর মধ্যে তোর হাবভাব তো কিছু বুঝতে পারতেছি না। তো আমি মূলত হচ্ছে গিয়ে আমার ছোটো বোনের যে বিয়ে ঠিক হয়েছে সেটা কিন্তু আমি মাকে বলি নাই। আর বলার সময় কোথায়, আমি তো এই কয়েকদিন ধরে ঘুরেই বেড়াচ্ছি হচ্ছে কি আমার পরিপ্রেমিকার সাথে, তার সঙ্গে এই করে বেড়াচ্ছি, ও করে বেড়াচ্ছি, ওখানে যাচ্ছি সেখানে যাচ্ছি, মাকে কীভাবে বলবো। তো আমি সন্ধ্যার দিকে যখন বসলাম, তো বসার পরে মা রান্না করতেছিল বাইরের চুলায়। তো আমি মার পাশে বসে, মা তখন পিঠা বানাচ্ছিল। তো আমি পিঠা খাচ্ছিলাম আর বলতেছিলাম যে মা, একটা কাজ করেছি, তুমি কি সেটা শুনলে কি রাগ করবা, নাকি ভয় পাবা, নাকি অবিশ্বাস করবা বলো তো? তো তখন মা বললো কি যে কী কাজ, কিছুই তো বুঝতে পারতেছি না। তো তখন মা বললো কি যে বল তো কী সমস্যা। আমি বললাম কি যে আসলে আম্মা, তোমরা যেখানে ঘুরতে গিয়েছিলে না, সেদিনকে বিয়েতে গিয়েছিলে, বা ওই যে মেয়েটি আমার সঙ্গে আসে, আসলে কীভাবে বলবো, ভয় পাবো না তো, সত্যি তো? তখন মা বললো কি যে আরে বল না, কী সমস্যা বল তো। তখন আমি বললাম যে আসলে মা, ওরা কোনো মানুষ জাতি না। এই কথা বলার পর মা বললো কি যে তাহলে কি? আমি বললাম কি যে ওরা আসলে জিন জাতি, ওরা কোনো মানুষ না। তো এই কথা বলার পর মা বললো, আমার চুল কি আর সাদাই পাকছে? এই যে সাদা সাদা চুল দেখতেছিস না, এই চুলগুলো কি বাতাসে পাকছে? আমি বুঝি না মনে করিস? ওরা যে জিন সেটা আমি প্রথম দিনে বুঝতে পেরেছিলাম। ওইখানে যাওয়ার পরে আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলাম, কিন্তু আমি কাউকে জানাইনি কখনো। তবে হঠাৎ করে এই কথা কেন বলতেছিস? তো আমি বললাম কি যে মা, আসলে ওই কামেলের যে জিন ছিল উনি আমাকে ডেকেছিল গত পরশু। তো ডাকার পরে উনি হচ্ছে গিয়ে ওনার যে স্ত্রী আছে, স্ত্রী যে বোন আছে, সেই বোন হচ্ছে গিয়ে বোনের ছেলে আছে। তো সেই বোনের ছেলে হচ্ছে গিয়ে আমাদের বিথিকে পছন্দ করে। তো ওকে হচ্ছে গিয়ে আমাদের সঙ্গে ওর সঙ্গে বিয়ে দিতে চায় আর কি। তো আমি হ্যাঁ বলে এসেছি, কোনো খারাপ কাজ করেছি? তো তখন মা বললো কি যে না, এটা তো একদমই কোনো খারাপ কাজ করিসনি, এটা ভালো হয়েছে। ওরা যদি রাজি থাকে সেক্ষেত্রে বিয়ে দিয়ে দেওয়া আসলে আমাদের জন্য ভালো হবে। তবে বিথি চলে গেলে আমি থাকবো কীভাবে? তো আমি তখন বললাম কি যে সমস্যা নেই মা, আগে ওর বিয়েটা দিয়ে নিই। ওনারা এই সপ্তাহে হচ্ছে কি আমাদের এখানে আসবেন, আগামীকালকে আসতে চেয়েছেন। তো এসে হচ্ছে কি আমাদের মেয়েকে দেখে যাবেন, প্লাস এখানে সমস্ত তোড়জোড় যা কিছু করা লাগে ওনারাই করবেন। আর বিয়ে হচ্ছে কি ওনাদের এখানে হবে। তো সেহেতু আমাদেরকে হচ্ছে গিয়ে 2 দিন পরে এখান থেকে চলে যেতে হবে, ওদের এখানে যেতে হবে। তো এই জন্য আমি তোমাকে আসলে জানাতে ভয় পাচ্ছিলাম যে তুমি ভয় পাও কিনা বা কিছু করো কিনা। তো তখন মা বললো কি যে আমি এইসব বিষয়ে আসলে জানি আগে থেকেই, আর তুই যে আমাকে এই কথা বলতেছিস, বিথি আমাকে বলছে। তো আমি বললাম কি যে কী রে, তুই আমাকে না জানিয়ে আগেই, তোরা তো আসলেই খুবই চালাক চতুর আছিস, তো আমার আগেই তো সমস্ত কিছু ঘটে যাচ্ছে তাহলে। তো ওরা তখন হাসতে লাগলো, বললো কি যে হ্যাঁ, তুমি যে কথা বলছো, আমার কাছে সাথে সাথে ও এসে আমাকে বলেছে যেরকমভাবে তোমার ভাই গিয়েছিল এবং আমাদের বিয়ে ঠিক হয়েছে এবং বিয়ের তারিখক্ষণ ঠিক হবে খুব দ্রুতই। তো এই কথা ওরা বলতে লাগলো। তো তখন আমি বুঝতে পারলাম যে এরা আসলে সব কিছুই জানে। তো তখন আমি আসলে বললাম কি যে হ্যাঁ, সব কিছু আগে থাকি জেনে বসে আছিস। তো এর মাঝখানে আমার সেই পরিপ্রেমিকা উপস্থিত। সে বললো কি যে কী ব্যাপার, আমাকে দেখে কী গল্প হচ্ছে? তো তখন ও এসে বসলো। আমার মা বললো কি যে আরে বসো মা, বসো, তুমি এসেছো? তো
তো গল্প টল্প করলো, আর ওরা পিঠা খেতে খুব পছন্দ করে, তখন ভাজা পিঠা তৈরি করা হচ্ছিল। তো ওই পিঠা আগেও ও খেয়েছে, ও তখন বললো কি যে আমার পছন্দের পিঠা বানানো হচ্ছে, তাই না? তো তখন ওই পিঠা হচ্ছে তৈরি করা হলো এবং ওকে দেওয়া হলো, ও তখন খেতে লাগলো। ও তখন বললো কি যে তুমি ভালো আছো মা? তো আম্মা এই কথা বলার পর ওর পরিমেয়েটি বললো কি যে হ্যাঁ ভালো আছি, আপনাদের খুব দেখতে ইচ্ছে ছিল এই জন্য চলে আসলাম। তো তখন হচ্ছে গিয়ে আম্মা তো জানে যে ওরা হচ্ছে পরী একটা। তো তখন আম্মা ওকে বললো কি যে তুমি যে একটা পরী সেটা আমাকে আগে বলো না কেন মা, বলো তো? এটা কিন্তু খুব অন্যায় কাজ করেছো। আমি এতদিন না জেনে তোমাকে এরকমভাবে তোমার সঙ্গে করে এসেছি। তো তখন পরিমেয়েটি বললো কি যে আরে না না মা, আপনি এমনটা কেন বলছেন? আপনার ছেলে খুবই ভালো মানুষ, তিনি আসলে সবার উপকার করেন, সকলে তাকে খুব পছন্দ করে এবং আমার আব্বাও তাকে খুব পছন্দ করেছে। তবে যেটা শুনলাম যে আপনাদের সঙ্গে আত্মীয়তা হতে যাচ্ছে, এটা তো আসলে খুবই ভালো। আমাদের বিথি আসলে খুবই ভালো একটা মেয়ে। ও যদি আমার কাজিনের ওইখানে যায়, খালাতো ভাইয়ের ওইখানে যায়, তাহলে হয়তো ওদের সংসারটা গোছাতে পারবে। ওদের হচ্ছে কি একই ভাই একটাই ছেলে, তো সেহেতু একমাত্র বউ হবে ওইখানকার। কি ভাগ্য তোর, তাই না? ভালো, এটা খুব ভালো এবং আমি দোয়া করি তোর আসলে কি। হ্যাঁ, তো এগুলো করতে করতে রাত্রেবেলা খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করে আম্মা নিজের রুমে গেল। আর ওই পরি মেয়েটি বললো কি যে কি আজকে আমার সঙ্গে যাবে নাকি? আমি বললাম কি যে একদমই না, আমি তোমার সঙ্গে যাব না, আর এটা কখনোই বিয়ের আগে সম্ভব না, আর করতে পারবো না। কালকে তো কি একটা পরিবেশ ছিল, ছি আমার কেমন যেন লাগছে কালকের ঘটনা শুনে। তো তখন একথা বলতেই ও বললো কি যে তাহলে সত্যি সত্যি তুমি আমাকে বিয়ে করছো এবং সত্যি সত্যি আমাকে ভালোবাসো, এটা সত্যি আমি মেনে নিব? আমি তখন বললাম হ্যাঁ, মেনে না নিয়ে আর কি কোনো উপায় আছে? তুমি যেমনটা আমার সাথে করেছো, তবে এটা কিন্তু তুমি ঠিক কাজ করনি। এই কথা বলতে বলতে ও বলে কি আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি চলে যাচ্ছি, আজকে না আর আসি এখানে, তুমি আরামে ঘুমাও, ঠিক আছে? তারপরে ওইখান থেকে চলে গেল। এরকম করে 4-5 দিন মাঝখানে কেটে গেল। এমন কোনো দিন নাই যে ও আসতো না আমার কাছে, এবং এরকমটা আসলে চলতেছে, ঠিক মতো চলছে কিনা আমি আসলে বুঝতে পারছি না। যদি কোনোভাবে ওর বাবার বিষয়টা জেনে যায়, তাহলে বিষয়টা কি হবে? উনি তো আমার প্রতি যেরকম ধারণা ছিল সমস্ত ধারণা উল্টে যাবে, আমাকে হয়তো তিনি তখন ভুল বুঝবেন। তো তখন আমি কি করব? তখন তো আমার কিছু করার থাকবে না। তো মাঝখানে এরকম 2-3 দিন কেটে গেল। এর পরের দিন হচ্ছে কি ওদের বাড়ি থেকে রাত্রে তখন 1টা বাজে সমস্ত জিনেরা আমাদের এখানে উপস্থিত হলো, এবং উপস্থিত হয়ে আমাদের মেয়েকে হচ্ছে গিয়ে তারা দেখে গেল, এবং একটা হীরার আংটি, খুবই দামি একটা আংটি, সেই আংটি হচ্ছে গিয়ে পরিয়ে গেল। বললো কি যে আমরা তোমাদের নিয়মেই আসলে বিয়েটা করব, এঙ্গেজমেন্ট দেখতে আসা এইসব তোমাদের নিয়মেই করব, এবং তোমরা যেটা চাও সেটাই হবে। তো আসলে এরকম ভাগ্য, এরকম কপাল যে আমাদের হবে সেটা আমরা কখনো ভাবতে পারিনি। এরকমটা কখনো সম্ভব হবে যে একটা জিনেরা আমাদেরকে এত বেশি পরিমাণ আদর যত্ন করে আমাদের মেয়েকে তুলে নিয়ে যাবে, সেটা আসলে আমাদের কল্পনার বাইরে ছিল। তো তারপরে ওরা দেখে ঠিক এরকমভাবে চলে গেল, এবং ওই দিনই হচ্ছে গিয়ে সিদ্ধান্ত হলো যে আগামী শুক্রবার, মানে হচ্ছে যেদিন এসেছিল ওই দিন ছিল হচ্ছে বুধবার ছিল, আর শুক্রবার মানে হচ্ছে 2 দিন পরে হচ্ছে গিয়ে আমাদের বোনের হচ্ছে বিয়ে হবে, এবং সমস্ত বিয়ের অনুষ্ঠান ওইখানে হবে, এবং যা যা করা দরকার সব এখান থেকে আমাদেরকে আত্মীয় স্বজন যারা যারা যাবে সবাই ওইখানে ওরা নিয়ে যাবে, এবং জিনেদের ওইখানে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান হবে। তো একটু আগে কিন্তু কয়েকদিন আগে কিন্তু আমরা ওইখানে বিয়ের অনুষ্ঠান খেয়ে এসেছি, আবার এরকম নিজেদেরই বিয়ের অনুষ্ঠান। আসলে বিষয়টা অসম্ভব ব্যাপার আমার কাছে মনে হচ্ছিল, এবং বারবার আমার কাছে স্বপ্নের মতো বিষয় মনে হচ্ছিল। তো সামনে অনেক কাজ, তবে এই কাজের মধ্যে আমার এই পরিপ্রেমিকা আবার কী ধরনের উদ্ভট কাণ্ড ঘটায় সেটাই আসলে ভাবনার বিষয়। আমি আসলে কিছু বুঝতে পারছিলাম না। সামনে অনেক কাজ, কি হবে? তিনি কি আমাকে ভুল বুঝবেন যদি জানতে পারে? এসব নিয়ে আমার জল্পনা কল্পনা সামনের দিকে এগোচ্ছিল। প্রিয় দর্শক, এই গল্পের 5ম এপিসোডে কি হবে সেটা জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। গল্পটি আপনারা যত বেশি ভালোবাসা দিবেন, গল্পটি তত সুন্দর হয়ে আপনাদের সামনে উপস্থাপন হবে। আর যদি আপনারা গল্পটিকে বেশি বেশি করে সাপোর্ট না করেন, তাহলে গল্পটি বাধ্য হয়ে আগামী এপিসোডে আমাদেরকে শেষ করে দিতে হবে। তো সেহেতু গল্পটি আপনাদের উপর ডিপেন্ড করছে যে কতখানি এগোবে, কোন দিকে যাবে, আরও লম্বা হবে কিনা। আপনারা যত বেশি ভালোবাসা দিবেন, যত বেশি ভিউ দিবেন, এঙ্গেজমেন্ট দিবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, গল্পের লম্বা ঠিক ততখানি হবে। তো সেহেতু আপনারা আপনাদের মতো করে আমাদেরকে সাপোর্ট করতে থাকুন। আশা করি গল্পটি আপনাদের কাছে ভালো লাগছে। গল্পটি কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং বেশি বেশি করে আমাদের ভিডিও শেয়ার করবেন, সবাইকে জানিয়ে দিবেন। বরাবর মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো, এবং আপনারা আপনাদের প্রিয় হোস্টকে কতখানি ভালোবাসেন সেটা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দ্য মেগাবক্স প্রাইমকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।